আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। আগের সরকারের ১৩০০ প্রকল্প পর্যালোচনা হচ্ছে, জানালেন অর্থমন্ত্রী। ৩ লাখ কোটি টাকার এডিপি পাস। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮ জনের মৃত্যু। এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৭৩,০০০। সিলেট টেস্টে পাকিস্তানকে ৪৩৭ রানের পাহাড়সম লক্ষ্য দিল বাংলাদেশ। মুশফিকের রেকর্ড করা সেঞ্চুরি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিদেশি ঋণের ওপর ভর করে আগামী অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি নির্ধারণ করেছে সরকার। ২০২৬-২৭ অর্থ বছরের এডিপির আকার হবে ৩ লাখ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১,৯৯,০০০ কোটি টাকা, আর ঋণ সহায়তা বা বিদেশি অর্থায়ন ধরা হয়েছে ১,১০,০০০ কোটি টাকা। সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC-র সভায় এই বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। আসছে নতুন অর্থ বছর, তার আগেই চাই টাকার যোগান ও খরচের পরিকল্পনা। সেই লক্ষ্যে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকার নির্ধারণ করেছে সরকার। সোমবার রাজধানীর আগারগাঁয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC-র সভায় এই বরাদ্দ অনুমোদন দেয়া হয়। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন খরচ সহ সার্বিক এডিপির আকার হচ্ছে প্রায় ৩,৮,৯২৫ কোটি টাকা। এই প্রথম এডিপির আকার ৩ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেল। নতুন এডিপিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রাধান্য দেওয়া হয়েছে। বরাদ্দের দিক থেকে সর্বোচ্চ ৩৩,৭৩৫ কোটি টাকা পেয়েছে স্থানীয় সরকার বিভাগ, দ্বিতীয় সর্বোচ্চ ৩০,৭৪১ কোটি টাকা পাবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তৃতীয় স্থানে থাকা স্বাস্থ্যসেবা বিভাগে বরাদ্দ ২৬,৮০৬ কোটি টাকা। এরপরে চতুর্থ স্থানে থাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে বরাদ্দ রাখা হয়েছে ২০,৮৩৫ কোটি টাকা। পঞ্চম সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ১৯,৪৪১ কোটি টাকা। এডিপি উচ্চাভিলাষী কিনা সভা শেষে সেই প্রশ্নের উত্তর দেন অর্থমন্ত্রী। জানান, প্রতিটি প্রকল্পে কর্মসংস্থান তৈরিতে গুরুত্ব দেয়া হচ্ছে। কারিগরি শিক্ষা কেন্দ্র প্রচুর। আমরা তো চাই না আমাদের ছেলেমেয়েরা মেট্রিক, IA, BA, MA পাশ করুক, তারপরে চাকরি পাবে না, বসে থাকবে। আমরা চাই এদের একটা বড় অংশ যে কারিগরি শিক্ষার দিকে এগিয়ে যাবে এবং সেইখানে আমাদের একটা বড় বিনিয়োগ হবে। তিনি আরও জানান, আগের অপ্রয়োজনীয় প্রকল্পগুলো পর্যালোচনা করা হচ্ছে। বিগত দিনে যে প্রকল্পগুলো আছে, এগুলো যেগুলো বাস্তবায়ন সম্ভব নয়, যেগুলো জনস্বার্থে করার প্রয়োজনীয়তা না, সেগুলো বাদ যাবে। এডিপি মূলত একটি দেশের সরকারের বার্ষিক উন্নয়ন বাজেটের রূপরেখা, যার মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার অধীনে অবকাঠামোগত উন্নয়ন, যেমন রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ কেন্দ্র, স্কুল কলেজের নির্মাণ ও সামাজিক খাতের প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য তহবিল বরাদ্দ দেয়া হয়। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। তেজগাঁও ভূমি ভবনে আগামীকাল ৩ দিনের ভূমি সেবা মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এ তথ্য জানিয়ে বলেন, সততা ও নিষ্ঠার সাথে দেশের সেবা করতে চায় সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশ, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি জমি অন্য কোনো কাজে ব্যবহার করতে দেয়া হবে না এবং কৃষকদের হাতেই থাকবে কৃষি জমি। ভূমিমন্ত্রী জানান, জনকল্যাণে এক ছাতার নিচে সব সেবা নিয়ে আসার জন্য কাজ করছে ভূমি মন্ত্রণালয়। এছাড়া সাবেক ভূমিমন্ত্রী অনিয়ম ও দুর্নীতি তদন্তে সরকার কাজ করছে বলেও জানান তিনি। আমরা এটা ইনকোয়ারি করছি, আমরা এটা অনওয়ে আছে। আগামীকালকে হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ভূমি সেবা মেলার উদ্বোধন করবেন, সারা দেশব্যাপী এটা একই সঙ্গে হবে। দেশের খাদ্য ব্যবস্থা সুরক্ষিত করার জন্য কৃষি জমি আর কোনো কাজে আমরা ব্যবহার করতে দেবো না। ভূমি মন্ত্রণালয় এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, আমরা প্রোটেকশন দেবো। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে অন্য প্রতিষ্ঠান থেকে উপাচার্য নিয়োগের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ব্লকেট কর্মসূচি চলছে। এতে বন্ধ রয়েছে প্রতিষ্ঠানের দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম। গাজীপুরে গতকাল ডুয়েটের মূল ফটক বন্ধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীদের একটি অংশ। আজ সকালে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য নিয়োগ দেয় সরকার।
এর প্রতিবাদ করেন একদল শিক্ষার্থী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবি এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে প্রক্টর রাশিদুল আলমের বিভাগ পরিবেশ বিজ্ঞানের শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, গত 12ই মে এক শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার শিকার হন। ঘটনার পর থেকেই সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে আসছে। তবে একটি স্বার্থান্বেষী মহল ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা। সমাবেশ থেকে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান তারা। বিগত সময়ে কিছু কর্মকর্তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এর দায় পুরো বাহিনীর ওপর পড়ে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে র্যাব সদর দপ্তরে বাহিনীটির 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রের সব সংস্থা ফ্যাসিবাদী শাসনামলে ক্ষতিগ্রস্ত হয়েছে। সে সময় র্যাব রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। ব্যাটালিয়নের একটি আইনে র্যাব এতদিন পরিচালিত হতো, এভাবে পরিচালিত হওয়া সঠিক ছিল না। এখন নতুন একটা আইন করা হবে, সে আইনের অধীনে এলিট ফোর্সটি পরিচালিত হবে। এছাড়া র্যাবের নতুন নাম রাখা হবে নাকি নতুন ফোর্স গঠন করা হবে তা চিন্তার ভাবনার বিষয়। সরকার সেটি বিবেচনা করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যে র্যাবের কিছু কর্মকর্তার কারণে প্রতিষ্ঠান হিসেবে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন কোনো প্রতিষ্ঠান ছিল না ফ্যাসিবাদী শাসনামলে যে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা এখন যার যার নিজস্ব আইনে, সেই প্রতিষ্ঠানের আইনে সেই সমস্ত অফিসারদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য এবং বিচার আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা অলরেডি অনুশাসন দিয়েছি, কারণ প্রতিষ্ঠান দায়ী না। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২৫শে মে থেকে ১ জুন পর্যন্ত ৮ দিনের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। কর্মসূচির অংশ হিসেবে ৩০শে মে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে দলের নেতৃবৃন্দ। এছাড়া ৩১শে মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করা হবে। বিরোধীদের বিদ্রূপ উপেক্ষা করে প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। আমাদের কর্মসূচি 25 তারিখ থেকে 1 জুন পর্যন্ত এটি চলবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন। আমরা প্রত্যাশা করছি প্রধানমন্ত্রীর নেতৃত্বে, দলের চেয়ারম্যান তার নেতৃত্বেই সকাল 11টায় আমরা মাজারে যাব। মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। সকাল 8:30টার দিকে শ্রমিকদের একাংশ হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেয়। এরপর থেকে কোনো রুটেই বাস চলাচল করছে না। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন গতকাল রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা করে। নির্বাচন ছাড়া নতুন কমিটি দেয়ায় শ্রমিকদের একাংশ সকাল থেকে আন্দোলন শুরু করে এবং সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয়। ঘোষিত কমিটি বাতিলের পর 3 মাস মেয়াদী আহ্বায়ক কমিটি গঠন করে নির্বাচনের প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছে আন্দোলনকারীরা। আন্তর্জাতিক প্রসঙ্গ, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও 8 জন নিহত হয়েছেন। এর মধ্যে আল বালা এলাকায় 3 জন, বাকিরা খান ইউনিস ও বেত লাহিয়া এলাকায় প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের এই হামলা শুধু সাধারণ নাগরিকদেরকেই লক্ষ্যবস্তু করছে না, যুদ্ধবিধ্বস্ত এলাকায় যেসব সংগঠন সেবা দিয়ে যাচ্ছে তাদেরকেও হামলার লক্ষ্যবস্তু করছে ইসরায়েল। এই হামলাকে যুদ্ধ অপরাধ হিসেবে উল্লেখ করে হামাস বলছে এটি পরিকল্পিত নতুন ধরনের গণহত্যা। এক বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায় নীরবতার সমালোচনা করেছে হামাস। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে পরিচালিত পরিকল্পিত গণহত্যায় এখন পর্যন্ত মোট 72,760 জন প্রাণ হারিয়েছেন। দীর্ঘ বাণিজ্য যুদ্ধ, শুল্ক যুদ্ধ ও কূটনৈতিক উত্তেজনার পর অবশেষে মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
দুই নেতার বৈঠক ছিল জাঁকজমকপূর্ণ ও নানা প্রতিশ্রুতিতে ভরপুর, কিন্তু বাস্তব ফলাফলের বিচারে তা অনেকটাই শূন্য। চীনের কাছ থেকে সহযোগিতা পাওয়ার আশা করলেও খালি হাতেই ফিরতে হয়েছে ট্রাম্পকে। প্রায় এক দশক পর মুখোমুখি হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দ্বিতীয় মেয়াদে চীনে এটি ছিল ট্রাম্পের প্রথম সফর। বেইজিংয়ে দুই নেতার বৈঠক ছিল নানা প্রতিশ্রুতিতে ভরা। তবে সফরের চাকচিক্য ও হাসিমুখের আড়ালে বড় প্রশ্ন রয়ে গেছে, শেষ পর্যন্ত আসলে লাভবান হলেন কে? চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ এবং ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মাঝেই ট্রাম্পের এই সফর। দুই পক্ষের দেয়া বিবৃতির আড়ালে উকি দিচ্ছে ভিন্ন এক বাস্তবতা। তাইওয়ান, ইরান কিংবা হরমুজ বিষয়ে মতপার্থক্য রেশ একদম স্পষ্ট। এমনকি শুল্ক নিয়েও কোনো কথাই বলেননি তারা। জাঁকজমকপূর্ণ আয়োজনের আড়ালে ওয়াশিংটন ও বেইজিংয়ের সবচেয়ে স্পর্শকাতর বিষয় ছিল তাইওয়ান। বেইজিংয়ের মূল লক্ষ্য ছিল ট্রাম্পকে তাইওয়ানে অস্ত্র বিক্রি কমাতে রাজি করানো এবং যুক্তরাষ্ট্র যে তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে তা স্বীকার করানো। যদিও কোনো দিকেই প্রতিশ্রুতি দেননি ট্রাম্প, তবে তাইওয়ান সমস্যা সঠিকভাবে সমাধান না হলে দুই দেশের মধ্যে বড় ধরনের সংঘাত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন শি। ট্রাম্পের দাবি বেশ কিছু চুক্তি সম্পন্ন হয়েছে, যদিও চীন এখনো সেগুলোর আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। এর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র থেকে চীনের 200টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি, যা যুক্তরাষ্ট্রের প্রত্যাশিত 500টির তুলনায় অনেক কম। ট্রাম্পের এই সফরের মূল উদ্দেশ্যই ছিল চীনকে পাশে নিয়ে ইরানকে কূটনৈতিকভাবে চাপে ফেলা। ট্রাম্পের দাবি, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়ে দুই দেশ একমত। তবে বিবৃতিতে এমন কোনো অঙ্গীকার উল্লেখ করেনি বেইজিং। এছাড়া হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার বিষয়ে ট্রাম্প ঐকমত্যের দাবি করলেও চীন বিষয়টিতে নীরব। বিশ্লেষকরা বলছেন, বেইজিংয়ের জাঁকজমকপূর্ণ আয়োজন আর হাসিমুখের করমর্দন শেষে দুই নেতাই নিজ নিজ দেশের জনগণের জন্য সফলতার গল্পের প্রচার চালাচ্ছেন। তবে পর্দার পেছনের আসল চিত্রটি হল ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং এখনও নিজেদের পুরনো অবস্থানেই অনড় রয়েছেন, যার মিল হওয়া সহজ নয়। ইশরাত সুমা, দীপ্ত বার্তাকক্ষ। বাংলাদেশ সময়ে আজ রাত 2টায় 2026 বিশ্বকাপের জন্য ব্রাজিলের 26 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলোত্তি। কে থাকছেন আর কে থাকছেন না তা নিয়ে ফুটবল ভক্তরা করছেন চুলচেরা বিশ্লেষণ। সেলেসাও স্কোয়াডে নেইমারকে দেখার দাবিতে সরব হয়েছেন সান্তোসের সমর্থকরা। তার বয়স 34 হলেও ভক্তদের কাছে নেইমার এখনও ব্রাজিলের তারকা। সাও পাওলোর নিক কিমিকা অ্যারেনার বাইরে সান্তোস ভক্তদের উপচে পড়া ভিড়। সান্তোস আর করিতিবার মধ্যকার ম্যাচ ঘিরে এই জমায়েত হলেও ভক্তদের মুখে একটাই নাম, নেইমার জুনিয়র। ইতালিয়ান কোচ কার্লো আনচেলোত্তির 55 জনের প্রাথমিক দলে আছেন এই তারকা। তবে ফিটনেস জনিত কারণে 2026 বিশ্বকাপে ব্রাজিল দলের চূড়ান্ত স্কোয়াডে নেইমারের থাকা নিয়ে সংশয় রয়েছে, কিন্তু তাকে দলে দেখতে চান ভক্তরা। নেইমারের বয়স এখন 34। আমরা জানি, আমরা যেমনটা আশা করি সে হয়তো এখন আর আগের মতো নেই, কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। তাকে ছাড়া ব্রাজিল দল আগের মতো শক্তিশালী হবে না। চোটের কারণে 2023 সালের পর ব্রাজিল জাতীয় দলে আর খেলা হয়নি নেইমারের। দেশটির ফুটবল ইতিহাসে সর্বোচ্চ 79 গোলের মালিক তিনি। ফিটনেস নিয়ে নানান সময় সমালোচনা থাকলেও ভক্তদের দাবি কোচ আনচেলোত্তির ব্যক্তিগত আক্রোশের বলি হচ্ছেন তিনি। আমার মনে হয় ব্যক্তিগত কারণে তার উপর ক্ষুব্ধ কোচ আনচেলোত্তি। এটা ঠিক না। আমাদের কাছে নেইমার ব্রাজিলিয়ান ফুটবলের শেষ বড় আইকন। নেইমার যদি দলে না থাকে তাহলে আমাদের কাছে বিশ্বকাপের আকর্ষণ অনেকটাই কমে যাবে। তাকে বিশ্বকাপের দলে রাখতেই হবে। সি গ্রুপে 14 জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সেলেসাওরা। 20 জুন হাইতি এবং 25 জুন শেষ ম্যাচে ব্রাজিল খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। 11 জুন শুরু হওয়া বিশ্বকাপে এবারের 3 আয়োজক দেশ হল যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। দীপ্ত সন্ধ্যার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগের সরকারের 1300 প্রকল্প পর্যালোচনা হচ্ছে, জানালেন অর্থমন্ত্রী। 3 লাখ কোটি টাকার এডিপি পাস। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও 8 জনের মৃত্যু। এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় 73,000। সিলেট টেস্টে পাকিস্তানকে 437 রানের পাহাড় সম লক্ষ্য দিল বাংলাদেশ। মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরি।
এই ছিল এখনকার মতো। এরপর রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।